বাংলাদেশ ভারতের ওপর ডিপেন্ড করে মধুকল্পিতা বিভিন্নভাবে, এবং সেই ডিপেন্ডেন্স যদি বন্ধ করে দেওয়া যায় বাংলাদেশ চাপে পড়বে। সবথেকে বড় কথা, চাল রপ্তানি বন্ধ করে দেওয়া, চিনি রপ্তানি বন্ধ করা, কিশলয় আর কি কি রপ্তানি বন্ধ করা যেতে পারে? শস্য এবং মশলা রপ্তানি সেটাও বন্ধ করে দেওয়া যেতে পারে। আলু, আমরা জানি কিশলয় প্রত্যেকটা দিন খাবারের পাতে অন্তত এই আলুর প্রয়োজনীয়তা রয়েছে। এই আলু বন্ধ, সর্বোপরি আর কি বন্ধ করলে বাংলাদেশকে অনেকটা চাপে রাখা যায়? তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যুৎ সরবরাহ। এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হলে আর সীমান্তে আরও সেনা মোতায়েন করা হলে তাহলে বোধহয় বাংলাদেশে ইউনূস সরকারকে আরও অনেকটা চাপে রাখা যায়। বৌদ্ধ দেশগুলি নিয়ে কূটনৈতিক যে ছক, সেই কূটনৈতিক ছকও কিন্তু অনেকটাই চাপে ফেলতে পারে ইউনূস সরকারকে। কিশলয়, সর্বোপরি যেমনটা বোঝা যাচ্ছে, এই যে পদক্ষেপগুলো একটা একটা করে আমরা বললাম, এই পদক্ষেপগুলো নিলে অনেকটাই চাপে পড়ে যেতে পারে ইউনূস সরকার। আর আমি এই জায়গা থেকে মানসবাবুর কাছে একবার আসি একটা বিষয়। মানসবাবু, এই যে একটা একটা করে পদক্ষেপের কথা আমরা বললাম, যে পদক্ষেপগুলো নিলে ইউনূস সরকার অনেকটাই চাপে পড়ে যেতে পারে, কিন্তু গতকাল যেভাবে হিন্দুদের উপর আক্রমণ করা হলো, যেভাবে একের পর এক বোমাবাজি করা হলো, লাঠিচার্জ করা হলো, একেবারে নৃশংসভাবে মারা হলো, তাতে মনে হচ্ছে না যে ঘড়ির কাঁটা যত এগোচ্ছে একটু একটু করে ততই ইউনূস সরকারের চাপটা অনেকটাই বেড়ে যাচ্ছে? কিন্তু আমি অ্যাড করবো যে হিন্দুদের উপর আক্রমণ সত্ত্বেও হিন্দুরা কিন্তু গর্জে উঠেছে, হিন্দুরা কিন্তু লড়াই করছে, অস্ত্র ছাড়া লড়াই করছে। মানুষদা, হ্যাঁ একদম, মধুকল্পিতা যেটা বলছিল আমদানি, আমি অনেকবার বাংলাদেশে গেছি, সেটা হচ্ছে বাংলাদেশের মূল যে অর্থনৈতিক ভিত্তি সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল। কারণ বাংলাদেশের শিল্পের মূল ভিত্তি হচ্ছে বস্ত্র শিল্প, আর এই বস্ত্র শিল্পের তুলোর 90% যায় কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে। আমাদের ভারতের তুলো ছাড়া বাংলাদেশে কোনো কাপড়ই তৈরি হবে না। আর বিদ্যুৎ, মানে শুধু তুলো আর বিদ্যুৎ বন্ধ করে দিলেই বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়বে। কারণ বাংলাদেশে বস্ত্র শিল্পের যেটা মূল উপাদান সেটাই ভারত থেকে যায়, তাছাড়াও আরো 100 রকমের জিনিস যায়। তো সেইগুলোর ক্ষেত্রে যে কোনো সময় বাংলাদেশকে, আমরা সেটা চাই না প্রতিবেশী রাষ্ট্র, ভাতৃপ্রতিম রাষ্ট্র সেটা বলে। এখন ইউনিশ সরকারের ব্যর্থতা নাকি ইউনিশ সরকার ইচ্ছাকৃতভাবে মৌলবাদীদের হাতে তুলে দিতে চায়? কিন্তু কিশলয়, এই যে সেখানকার সংস্কৃতিকে, মানে প্রাচীন সংস্কৃতিকে পুরোপুরি মুছে দিয়ে সেখানে মৌলবাদী সংস্কৃতি বা ইসলামিক সংস্কৃতি গঠনের যে চক্রান্ত চলছে, সেটা কতটা সম্ভব আমি সেটা ভাবছিলাম। কারণ বাংলাদেশের ধরো শহরের সংখ্যা হচ্ছে 47টা, ছোট বড় মিলে, তার মধ্যে 32টা শহরের নামের সঙ্গে হিন্দু সংস্কৃতি জড়িয়ে আছে। মানে ঢাকেশ্বরীর যে ঢাকা, সেটাও নারায়ণগঞ্জ, ওখানকার বড় শহর গোপালগঞ্জ, সীতামারি, সবই মানে প্রত্যেকটার সঙ্গে হিন্দু ধর্ম, হিন্দু সংস্কৃতি জড়িয়ে আছে। তো এরা কতটা মুছবে? আর কেন একটা রাষ্ট্রকে মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে একজন নোবেল জয়ী তিনি হঠাৎ করে শুধুমাত্র ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্য? যেহেতু হাসিনার সঙ্গে তার একটা ব্যক্তিগত বৈরিতা ছিল, তার জন্য তিনি এই সমন্বয়কের নামে, উপদেষ্টার নামে যারা মৌলবাদী, তাদের হাতে একটা দেশকে তুলে দিচ্ছেন, আর একটা আফগানিস্তান, আর একটা সিরিয়া, আর একটা লেবানন বানানোর চেষ্টা করছেন একজন নোবেল জয়ী। এটা খুব দুঃখের। তবে সনাতনীদের লড়াইকে কুর্নিশ, যেটা সত্যি দুঃখের। এবং কিশলয় যেমনটা বলছিল, একেবারে মাটি কামড়ে পড়ে রয়েছেন সনাতনী হিন্দুরা, এই আন্দোলনকেও কুর্নিশ। কিশলয়, একেবারেই তারা বলছেন রাস্তায় দাঁড়িয়ে এবং সরাসরি বলছেন এই দেশটা কারুর বাপের নয়, এই দেশটা মৌলবাদীদের নয়, এই দেশটা প্রত্যেকের, এবং সেখানের আদি যারা বাসিন্দা, সেই দেশ যাদের সেখানে জন্মভূমি, প্রত্যেকে সেখানে বসবাস করবে। তাদের বিরুদ্ধে আক্রমণ করলে সেই আক্রমণের বিরুদ্ধে লড়াই হবে শান্তিপূর্ণভাবে। চিন্ময় কৃষ্ণপ্রভু বারবার বলেছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে। কি বলেছেন তিনি, তার বক্তব্য শুনবো, ফিরবো আলোচনায়, শুনুন। আমি এখন আপনি মনোবল শক্ত রাখবেন। আমারও সবার কাছে আপনারা অনেক কষ্ট করেছেন সনাতনী সমাজের জন্য, সবাই মিলে অন্তত আমাদের কর্মসূচিগুলো যেন অবশ্যই অবশ্যই দেবো।
আমরা সনাতনীরা তার অংশীদার। সুতরাং রাষ্ট্র স্থিতিশীল হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান নষ্ট হয়, আমরা এরকম কিছু করবো না। আবেগকে সংযত করে, আবেগকে শক্তিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন এবং আমাদের ৮ দফা দাবি মৌলিক দাবি, এটা অযৌক্তিক দাবি নয়। এটা পরিপূরণ না হওয়া পর্যন্ত আপনারা আন্দোলন চালাবেন, কিন্তু দয়া করে রাষ্ট্রের স্থিতিশীলতা এবং পরস্পরের সৌহার্দ্যপূর্ণ অবস্থান এটাকে গুরুত্ব প্রদান করবেন, এটা আমি আপনাদের সবার কাছে আশা করছি। একদম আলোচনা শেষের দিকে আমি রাজাগোপালদার কাছে যাব। রাজাগোপাল বাবু, চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি একদম প্রিজন ভ্যানের ভিতর, তাকে খেতে দেওয়া হয়নি, বন্দি করে রাখা হয়েছে। তিনি সেখান থেকেও বলছেন শান্তিপূর্ণ আন্দোলন করুন, সৌহার্দ্যপূর্ণ আন্দোলন করুন, রাষ্ট্রকে অস্থিতিশীল করবেন না, শান্তিপূর্ণ থাকুন। আর বলা হচ্ছে এই হিন্দুরা নাকি খুন করেছে। হ্যাঁ, দেখুন, হিন্দুরা যে যদি ইতিহাস দিকে দেখা যায় যে আমরা দুষ্টের দমন করতে পারি, কিন্তু ভারতবর্ষের কোনো মানুষেরই যারা হিন্দু তারা কখনো মানে হিংসার কখনো ছড়ায় না এবং কোনো দেশের প্রতি তাদের আগ্রহ নেই, আমরা সেটা দেখেছি। মানুষ মারার কোনো কৌশল হিন্দুদের সেভাবে নেই। তো যাই হোক, আমার যেটা আশঙ্কা বিষয়, আমি ভয় পাচ্ছি যে চিন্ময় প্রভুকে হয়তো ওরা যেভাবে খাবার টাবার দিচ্ছে না, বা উনি একজন সনাতনী, ওনার নির্দিষ্ট খাবারের একটা রুটিন আছে, সেইগুলো যারা জেনেও তাকে তার সেই অধিকার থেকে বঞ্চিত করছে। আমার আশঙ্কা যে কোনোদিন না ওনার একটা শারীরিক ক্ষতি হয়ে যায়। এবং যেটা পশ্চিমবঙ্গের যে মডেল আমরা দেখেছি, যে যেভাবে বলে দেওয়া হয় যে আত্মহত্যা হ্যান ত্যান, আমার প্রচণ্ড আশঙ্কা লাগছে একই মডেল না বাংলাদেশে ব্যবহার করা হয়। আমি ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করব যেন চিন্ময় প্রভুকে যেন এই ধরনের এ থেকে রক্ষা করেন। আমাদেরও একই প্রার্থনা থাকবে রাজাগোপাল বাবু, একই প্রার্থনা থাকবে মধুকল্পিতা, চিন্ময় কৃষ্ণ প্রভু এবং সমস্ত হিন্দু যারা আন্দোলন করছেন, প্রত্যেকে যারা আন্দোলন করছেন সদ্বুদ্ধি সম্পন্ন মানুষ, তারা যেন ভালো থাকেন, তারা যেন সুরক্ষিত থাকেন একেবারে। এবং প্রত্যেকটা মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো। বাংলাদেশের আপডেটের দিকে আমাদের প্রত্যেকটা মুহূর্তে তো নজর থাকছেই। চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি কেমন আছেন, কোথায় আছেন এবং মামলা শুনানি কবে কখন হতে পারে, এই সমস্ত আপডেটের দিকে আমাদের তো নজর থাকবেই। এবং চারটার খবর আজ এখানেই শেষ করছি। বিস্তারিত খবরের জন্য অবশ্যই নজর রাখুন বিভাগে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।